ফিলোজফি ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 11-এর দর্শন নিয়ে। ক্লাস 11-এর সিলেবাসের দ্বিতীয় টপিকে রয়েছে, তৃতীয় গ্রুপে রয়েছে ভারতীয় দর্শন। তো ভারতীয় দর্শনের প্রথম অধ্যায়ে রয়েছে ভারতীয় দর্শনের কিছু মৌলিক প্রত্যয়, বেসিক কনসেপ্ট অফ ইন্ডিয়ান ফিলোজফি। ওকে, সেই বেসিক কনসেপ্টগুলো নিয়ে আজকে আমরা ক্লাস করব। তো আজকের ক্লাসটা আমাদের 11-এর জন্য প্রথম ক্লাস। সকলকে ক্লাস 11-এর নতুন ছাত্রছাত্রী, মাধ্যমিকের পর তাদের সকলকে আমার অভ্যর্থনা রইল। প্রতিটা ক্লাস তোমরা ফলো করো। দর্শনকে আমরা একটু ভিন্ন রকমভাবে জানার চেষ্টা করব। দেখো, ভারতীয় দর্শনের কিছু মৌলিক প্রত্যয়। এই প্রত্যয়গুলো কি কি না, আমরা এই ক্লাসের মধ্যে যে প্রত্যয়গুলো আলোচনা করব সেগুলোর 1 নম্বর হলো প্রমা, 2 প্রমেয়, 3 প্রমাতা, 4 প্রমাণ, 5 মোক্ষ, 6 পুরুষার্থ। ঠিক আছে? তো যারা প্রথম 11-এ ফিলোজফি পড়তে চলেছ, যেসব ছাত্রছাত্রীরা, তাদের কাছে এই শব্দগুলো একেবারে আনকরা। তাই এই শব্দগুলোর মিনিং কিন্তু আমাদের প্রথম জানতে হবে। প্রথমে দেখো, এগুলোই হচ্ছে ভারতীয় জন্মান্তর, এগুলো তো রয়েইছে, আরও অনেক কনসেপ্ট রয়েছে। আজকের ক্লাসে আমরা এই 6টি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। প্রথম হলো দেখো প্রমা। প্রমা কি? দেখো, প্রমা শব্দটাকে আমরা যদি বিশ্লেষণ করি, ব্যুৎপত্তিগত দিক থেকে যদি এটাকে ভাঙতে থাকি, দেখে কি পাবো? দেখো, প্র যুক্ত মা। এই প্র কথার অর্থ হলো যথার্থ, ওকে, আর মা কথার অর্থ হলো জ্ঞান। তাহলে প্র আর মা, যথার্থ আর জ্ঞান, দুটোকে যদি আমরা যুক্ত করি তাহলে কি অর্থ দাঁড়াবে? যথার্থ জ্ঞানী হলো প্রমা। ঠিক আছে? যথার্থ বা প্রকৃষ্ট জ্ঞানী হলো প্রমা। ধরো, আমি একটি লাল গোলাপ দেখলাম। তাহলে লাল গোলাপটা দেখে যদি আমার লাল গোলাপেরই জ্ঞান হয়, তাহলে সেই জ্ঞানটা হবে যথার্থ জ্ঞান। ওকে? আর ধরো, ফুলটা রয়েছে পদ্ম, কিন্তু আমি পদ্ম ফুল দেখে যদি আমি বলি যে আমি গোলাপকে জানলাম, তাহলে সেই জ্ঞানটা জ্ঞান হবে, কিন্তু যথার্থ নয়, যেহেতু আমি পদ্মকে পদ্ম বলে জানতে পারছি না। পদ্মকে পদ্ম বলে জানলে যে জ্ঞানটা হবে সেটা হবে যথার্থ জ্ঞান। আর পদ্মকে যদি আমি গোলাপ রূপে জানি, তাহলে সেটাও হবে জ্ঞান, কিন্তু সেটা যথার্থ জ্ঞান নয়, অযথার্থ জ্ঞান। ওকে? তো জ্ঞান পদবাচ্য। তো এখানে আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যে ভারতীয় দর্শন আর পাশ্চাত্য দর্শন
ভারতীয় দর্শনে যথার্থ অযথার্থ উভয় প্রকার জ্ঞানকেই স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফিতে অযথার্থ জ্ঞানটাকে মানা হয়নি। তাদের কাছে জ্ঞান মানেই যথার্থ জ্ঞান হবে। ঠিক আছে, আমরা ওয়েস্টার্ন ফিলোসফির দ্বিতীয় অধ্যায়ে জ্ঞান বা নলেজ বলতে কী বোঝায় সেখানে আমরা আলোচনা করার সময় এই বিষয়টিও আলোচনা করব। তো এখানে এই কথাটা মনে রাখো যে যথার্থ জ্ঞান তাহলে কি, একটা বৃক্ষকে যদি আমি বৃক্ষরূপে জানি সেটাই হলো আমার যথার্থ জ্ঞান। ঠিক আছে, বৃক্ষকে যদি আমি বৃক্ষরূপে না জেনে অন্য কিছু রূপে জানি তাহলে সেটা আমার জ্ঞান হবে, কিন্তু যথার্থ জ্ঞান নয়। তাহলে ভারতীয় দর্শন অনুযায়ী জ্ঞান সমান কি, যথার্থ ও অযথার্থ। কিন্তু পাশ্চাত্য দর্শনে জ্ঞান মানেই হলো যথার্থ জ্ঞান। তারা অযথার্থ জ্ঞানটিকে পাশ্চাত্য দর্শনে কিন্তু স্বীকার করা হয়নি। তাহলে আমরা এখান থেকে দেখলাম প্রমা কথার মানে হলো যথার্থ জ্ঞান। ভারতীয় দর্শনে জ্ঞানকে যথার্থ অযথার্থ দুটো রূপেই স্বীকার করা হয়েছে, কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফিতে তারা বলেন জ্ঞান মাত্রই হলো যথার্থ জ্ঞান। তাহলে আমরা প্রথম দেখলাম যে প্রমা আসলে কি। দ্বিতীয় কনসেপ্টটা দেখো, প্রমেয়। তো প্রমেয় কথার ব্যুৎপত্তি কি, প্রমেয় এটাকে যদি আমরা বিশ্লেষণ করি ব্যুৎপত্তিগত দিক থেকে, তাহলে দেখো পূর্বক মা পূর্বক, পূর্বক মা পূর্বক, মা পূর্বক যদি যৎ প্রত্যয় যোগ করা হয় তা থেকেই যা নিষ্পন্ন হয় তাই হলো প্রমেয়। আমরা আগে জেনেছি কথার মানে যথার্থ, মা কথার মানে হলো জ্ঞান, আর যৎ কথার মানে হচ্ছে বিষয়। ওকে, তাহলে যথার্থ জ্ঞানের যা বিষয় তাই হলো প্রমেয়। তাহলে প্রমেয় শব্দের কি অর্থ ডেরাইভ হয় না, প্রমেয় কথার মানে হলো যথার্থ জ্ঞানের যা বিষয় তাই হলো প্রমেয়। তাহলে প্রমা হলো যথার্থ জ্ঞান, প্রমা হচ্ছে জ্ঞান পদবাচ্য, আর প্রমেয় হচ্ছে যথার্থ জ্ঞানের যা বিষয়। ধরো আমি দেখলাম লাল গোলাপ, লাল গোলাপ, তাহলে লাল গোলাপ এটা তো বিষয়, আর আমার কি হয়, লাল গোলাপের জ্ঞান। তাহলে লাল গোলাপকে আমি যখন লাল গোলাপ রূপে জানছি তাহলে সেই জ্ঞানটা হয়ে গেল, যেহেতু যথার্থ জ্ঞান তাই সেটা হলো প্রমা। ওকে, আর এই যথার্থ জ্ঞানের বিষয় কোনটা, বিষয় তো লাল গোলাপটা, তাহলে এই বিষয়টা হয়ে গেল প্রমেয়। ওকে, তাহলে লাল গোলাপের জ্ঞানটা যেহেতু যথার্থ, কেন যথার্থ, লাল গোলাপকে আমি লাল গোলাপ বলেই জানছি, তাই সেটা যথার্থ জ্ঞান, সেটা হলো প্রমা। আর কিসের নলেজটা আমার হচ্ছে, লাল গোলাপের, তাহলে বাস্তবিক যে লাল গোলাপটা, সেই লাল গোলাপটা হয়ে গেল আমার জ্ঞানের বিষয়,
বা প্রমা। এখানে একটা কথা মনে রাখতে হবে, যেখানে বলাই হয়েছে যথার্থ জ্ঞানের যা বিষয় হবে সেটাই হবে কিন্তু প্রমা। এরপর দেখো 3 নম্বর কনসেপ্ট হলো প্রমাতা। এই শব্দটাকেও আমরা বিশ্লেষণ করে দেখব যে প্রমাতা কথার অর্থটা কী। দেখো, প্রমাতা এটাকেও যদি আমরা ভাঙি কী কী পাবো? প্র যুক্ত মা যুক্ত তৃচ প্রত্যয়, তাহলে প্র পূর্বক মা পূর্বক তৃচ প্রত্যয় যোগ করলে যা হয় তাই হলো প্রমাতা। আমরা ইতিপূর্বে জেনেছি যে প্র কথার মানে যথার্থ, মা কথার মানে হলো জ্ঞান, আর তৃচ প্রত্যয় এটা হচ্ছে কর্তরি, তার মানে কর্তা। তাহলে যথার্থ, জ্ঞান আর কর্তা তিনটেকে যদি আমরা যুক্ত করি তাহলেই আমরা প্রমাতা কথার অর্থটা পেয়ে যাব। কি? যথার্থ জ্ঞানের যে কর্তা। যথার্থ জ্ঞানের যে কর্তা সে হয়ে গেল এখানে প্রমাতা। আমরা আগের যে উদাহরণটা বললাম যে লাল গোলাপের জ্ঞানের ক্ষেত্রে লাল গোলাপের জ্ঞানটা হয়ে গেল প্রমা, লাল গোলাপের জ্ঞানের বিষয় হলো লাল গোলাপ, তাই লাল গোলাপ হয়ে গেল প্রমেয়। এইবার আমার যদি লাল গোলাপের নলেজ হয়, আমার যদি লাল গোলাপের বা পদ্মের যদি আমার নলেজ হয়, বা আমি যদি একটি বৃক্ষকে দেখি, তাহলে আমি হয়ে গেলাম কি এখানে সেই জ্ঞানের কর্তা। ওকে, আমি সেই জ্ঞানের কর্তা বলে আমাকেই বলা হবে প্রমাতা। এবার তোমরা যদি কোনো একটা কিছু দেখো, একটা বৃক্ষকে দেখো, তাহলে বৃক্ষটা হয়ে যাবে তোমার, যদি বৃক্ষকে বৃক্ষরূপেই যদি দেখো জানো, তাহলে বৃক্ষর যে নলেজটা হলো, যে প্রমাটা হলো, সেই প্রমার কর্তা হয়ে যাবে তোমরা। তখন তোমরা হয়ে গেলে প্রমাতা। ওকে, তাহলে যথার্থ জ্ঞানের যে কর্তা, অর্থাৎ যার যথার্থ নলেজ হয় সেই ব্যক্তি হয়ে গেল কর্তা, অর্থাৎ তিনি হয়ে গেলেন প্রমাতা। 4 নম্বর কনসেপ্টটা দেখো, রয়েছে প্রমাণ। প্রমাণ শব্দটার অর্থ আমরা পূর্বের মতো ভেঙে বাক্যটাকে, শব্দটাকে দেখি। প্রমাণ, দেখো এটাকে ভাঙলে কি পাবো? প্র মা যুক্ত অনট প্রত্যয়। ওকে, প্রপূর্বক মা পূর্বক অনট প্রত্যয় যোগ করে এসেছে প্রমাণ। প্র কথার মানে কি? প্র কথার মানে আমরা ইতিপূর্বে তো জেনেইছি, যথার্থ। মা কথার মানে কি? মা মানে হলো জ্ঞান, ঠিক আছে। আর এই অনট প্রত্যয়ের এখানে অর্থ নির্দেশ করছে করণ। তো দুটো শব্দ তোমাদেরকে প্রমাণের ডেফিনেশনের ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে, একটা করণ আর একটা হচ্ছে কারণ। কারণ আর করণ আমি একদম সাধারণভাবে কোনো পণ্ডিত বা তার্কিকদের ডেফিনেশনের মধ্যে আমি যাচ্ছি না, আমি সাধারণভাবে বলছি যে করণটা হচ্ছে কি? করণ হচ্ছে অসাধারণ কারণ। যে কারণটা অসাধারণ, যে কারণটা ছাড়া একেবারেই
কার্যটা ঘটবে না, সেই কারণটাকেই অসাধারণ কারণ বলে। একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝা যাক। ধরো আমাদের রুমে পাখা রয়েছে এবং পাখার ইলেকট্রিক সুইচ রয়েছে। তাহলে ইলেকট্রিক সুইচ, পাখা, ইলেকট্রিক এগুলো থাকলেই কি পাখাটা ঘুরবে? ঘুরবে না। শুধু ইলেকট্রিক সুইচ, ইলেকট্রিক পাখা এগুলো থাকলেই তো ঘুরবে না। তাহলে পাখা ঘোরার ক্ষেত্রে পাখা, ইলেকট্রিসিটি, ইলেকট্রিক সুইচ এগুলো সব হচ্ছে কারণ, কিন্তু কারণগুলো থাকার সত্ত্বেও কি হচ্ছে? পাখাটা কিন্তু ঘুরছে না। তাহলে কি করতে হবে? সুইচটা অন করতে হবে। তাহলে আমার হাতের সাথে সুইচটার কি করতে হবে? সংযোগ ঘটাতে হবে। তাহলে হস্ত আর সুইচ, এই যে সংযোগটা, এটা হয়ে গেল কিন্তু অসাধারণ কারণ। আমার হস্ত আর সুইচের মধ্যে যদি সংযোগ না হয় তাহলে তো পাখা ঘুরবে না। তাহলে কারণ হচ্ছে কার্যগুলোকে ঘটায়, তার পূর্বে থাকে কার্যের, কিন্তু অসাধারণ যে কারণ অর্থাৎ করণ, সেটা কার্যটা ঘটার ঠিক একেবারে পূর্বে থাকে, ঠিক অব্যবহৃত পূর্বে থাকে। সেইটাকেই বলা হয় অসাধারণ কারণ। ঠিক আছে? তো পরবর্তীকালে তোমরা যখন ন্যায় বৈশেষিক দর্শন পড়বে, সেখানে কারণ করণ সম্পর্কে ডেফিনেশন নিয়ে অনেক বিতর্ক রয়েছে, সেটা পরবর্তী ক্লাসের আলোচনা। তো আমরা সাধারণভাবে বুঝলাম যে করণ আসলে কিন্তু একটা অসাধারণ কারণ। ঠিক আছে? করণটা কোথায় থাকে? কার্য ঘটার ঠিক অব্যবহৃত পূর্বে থাকে হচ্ছে করণ। তাহলে প্রমাণের ডেফিনেশনটা কি দাঁড়ালো? যথার্থ জ্ঞানের যা করণ, নট কারণ। যথার্থ জ্ঞানের যা করণ তাই হলো প্রমাণ। আমি অন্য একটু ভাষায় বলতে পারি যে প্রমা বা জ্ঞান, যথার্থ জ্ঞান যে পদ্ধতিতে হয় আমাদের, সেই পদ্ধতিটাই আসলে কিন্তু প্রমাণ। অর্থাৎ যে পদ্ধতিতে আমাদের জ্ঞান হয় সেই পদ্ধতিগুলো হলো প্রমাণ। ঠিক আছে? তো ডেফিনেশনটা পরীক্ষা এটা লেখাই ভালো, যথার্থ জ্ঞানের যা করণ তাই হলো প্রমাণ। তো দেখো, আমি আরেকটা অন্য উদাহরণ দিয়ে দেখি। ধরো একটা বৃক্ষ, ওকে? আচ্ছা, নিচে লিখে দিই, আঁকাটা তো খুব দুর্দান্ত, তাই না? খুব আঁকাটা দুর্দান্ত, নিচে বৃক্ষ বলে লিখে দিই। আমরা ছোটোবেলায় কী করতাম, যে ধরো স্কুলে বললে একটা আম এঁকে আনো, কাঁঠাল এঁকে আনো, আঁকলাম, কিন্তু তার নিচে লিখে দিতাম আম। কেন? যদি না কেউ চিনতে পারে আঁকাটা, ওই জন্য নিচে লিখে দিতাম আম। তো সেই জন্যই গাছ বলে যদি না, বৃক্ষ বলে কেউ যদি না ছবিটা চিনতে পারো, তাই বৃক্ষ নিচে লিখে দিলাম। ওকে? তো এই বৃক্ষটাকে আমি চক্ষু দিয়ে, তো এই বৃক্ষটাকে ধরো ছেদন করা হবে, কাটা হবে। তাহলে বৃক্ষ কাটার জন্য কি লাগবে? কুঠার লাগবে। কুঠার দিয়ে বৃক্ষটাকে ছেদন করা হবে। তো কুঠার, বৃক্ষ, কুঠার, কাঠুরে এরা থাকলেই কি বৃক্ষটা ছেদন হয়ে যাবে? কখনো নয়। তাহলে কি হতে হবে? যতক্ষণ না কুঠারটার সাথে কুঠার, বৃক্ষ সংযোগ হচ্ছে, তাহলে বৃক্ষের সাথে কুঠারটা যতক্ষণ না এরম সংযোগ হচ্ছে ততক্ষণ তো হবে না কাটাটা।
বৃক্ষছেদন হবে না। তাই বৃক্ষছেদনের ঠিক অব্যবহৃত পূর্বে কে থাকছে? কুঠার বৃক্ষ সংযোগ। ওকে, এই কুঠার বৃক্ষ সংযোগটা হয়ে যাচ্ছে কি এখানে করণ, আর এই কুঠার কাঠুরে এরা সব হয়ে গেল কারণ। ঠিক আছে? তো এই সেরকম যথার্থ জ্ঞানের ক্ষেত্রে যথার্থ যখন আমাদের নলেজ হয়, সেই নলেজের ক্ষেত্রে যেটা করণ হবে সেই করণটাকেই বলা হচ্ছে এখানে প্রমাণ। ধরো আমি চোখ দিয়ে বৃক্ষটাকে দেখলাম, তাহলে চোখে আমি কখন আমার বৃক্ষটার নলেজ হবে? চোখের সাথে যখন আমার বৃক্ষের একটা সংযোগ হবে। যতক্ষণ না সংযোগ হচ্ছে আমার কিন্তু বৃক্ষের নলেজ হবে না। যখনই বৃক্ষের সাথে চোখের সংযোগ হলো তখনই হয়ে গেল বৃক্ষের যথার্থ জ্ঞান। ওকে, তাহলে এখানে করণ কোনটা? চক্ষু আর বৃক্ষ, এদের মধ্যে যে সংযোগটা সেটা হয়ে গেল করণ বা অসাধারণ কারণ, সেটাই এখানে প্রমাণ। ওকে, তাহলে অসাধারণ কারণই হলো যথার্থ জ্ঞানের ক্ষেত্রে প্রমাণ। তো আর একটা বিষয় এখানে তোমরা মনে রেখো, ভারতীয় দর্শনে মোট 6টা প্রমাণ স্বীকার করা হয়েছে: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাবর্তী আর অনুপলব্ধি। ওকে, কি কি বললাম? প্রত্যক্ষ, 1, 2 অনুমান, 3 উপমান, 4 শব্দ, 5 অর্থাপত্তি, 6 অনুপলব্ধি। তো এই যে 6 প্রকার ভারতীয় দর্শনে যে প্রমাণ রয়েছে, এই 6 প্রকার প্রমাণ সম্পর্কে আমরা আমাদের পরবর্তী ক্লাস 11-এর ক্লাসটাই হবে ভারতীয় দর্শনে স্বীকৃত 6 প্রকার যে প্রমাণ রয়েছে সেই প্রমাণ সম্পর্কে। তো পরবর্তী ক্লাসটাও তোমরা দেখতে থাকো, তাহলে এই 6 প্রকার প্রমাণ সম্পর্কে আমরা বিশদ আলোচনা করব। তাহলে এখানে আমরা দেখলাম প্রমা, প্রমেয়, প্রমাতা, প্রমাণ। এর পরের বিষয়টা হলো মোক্ষ বা মোক্ষ। তো মোক্ষটা যদিও 5 নম্বর পয়েন্টে রয়েছে, তো মোক্ষটা আলোচনার আগে আমরা পুরুষার্থ কী জেনে নেব। কারণ মোক্ষ হলো পুরুষার্থেরই অন্তর্গত এবং সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ হলো মোক্ষ। তাই আগে পুরুষার্থটা কি জানি। পুরুষার্থ কি? পুরুষার্থ কথার অর্থ হলো, দেখো, পুরুষার্থ কথার অর্থ হলো কাম্য বিষয়। আমরা যা কামনা করি সেই কাম্য বিষয়গুলোকেই বলা হয় পুরুষার্থ। ওকে, যা কিছু কামনা করি, যা কিছু কাম্য, সেইগুলোই হলো আমাদের কাছে পুরুষার্থ। ভারতীয় দর্শনে মোট 4টি পুরুষার্থের কথা স্বীকার করা হয়েছে। কি কি সেই পুরুষার্থগুলো? 1 ধর্ম, 2 অর্থ, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। ঠিক আছে, দেখো এই মোক্ষটা হয়ে গেল তাহলে চতুর্থ পুরুষার্থ।
তাহলে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এগুলো হলো ভারতীয় দর্শনে স্বীকৃত পুরুষার্থ। দেখো এগুলো সবই অর্থ, কাম, ধর্ম, মোক্ষ, মুক্তিলাভ এগুলো সবই আমাদের কামনার বিষয়। আমরা মানুষ এগুলোকে কামনা করে, তাই এইগুলো চারটিকে পুরুষার্থ বলা হয়। তাহলে পুরুষার্থ কথার অর্থ হলো কাম্য বিষয়। আজকের আমরা এই ক্লাসে পুরুষার্থ সম্পর্কে একদম সংক্ষিপ্ত একটা ধারণা পেলাম, কিন্তু আমরা পুরুষার্থ নিয়ে পরবর্তীকালে একটা ডিটেলস ক্লাস করব, যে ধর্ম কী, অর্থ কী, কাম কী, মোক্ষ কী এগুলো সম্পর্কে আমাদের বিশদ আলোচনা পরবর্তী ক্লাসে থাকবে। তাহলে আমরা এখানে কনসেপ্টটা জানলাম যে পুরুষার্থ মানে হচ্ছে কাম্য বিষয়, এবং ভারতীয় দর্শনে 4 প্রকার পুরুষার্থ রয়েছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ হলো মোক্ষ বা মুক্তি। মোক্ষ কথার মানে কি? মুক্তি। মোক্ষ কথার অপর অর্থ হলো মুক্তি। তো মোক্ষ কাকে বলে? মোক্ষ হলো দুঃখের আত্যন্তিক নিবৃত্তি, অর্থাৎ জীবন থেকে চিরতরে দুঃখের অবসান। জীবন থেকে চিরতরে দুঃখের অবসান, তাকেই বলা হয় মোক্ষ বা মুক্তি। সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ এই কারণে মোক্ষ বা মুক্তি, যে মোক্ষ বা মুক্তি লাভ করলে পুরুষের অর্থাৎ আত্মার, পুরুষকেই আত্মা বলা হয়, আর কোনো কিছু কামনা করার বিষয় থাকে না। অর্থাৎ যে পুরুষ মোক্ষ বা মুক্তি লাভ করে তার আর কামনার কোনো বিষয় থাকে না। তিনি চিরতরে জীবনে দুঃখ থেকে মুক্ত হয়ে যান। সেই যে অবস্থা, সেই অবস্থাটাকেই বলা হয় মোক্ষ বা মুক্তিপ্রাপ্তি। যে পুরুষ মোক্ষ বা মুক্তি লাভ করে তাকে আর এই সংসারের চক্রাকারে, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রাকারে তাকে আর আবদ্ধ হতে হন না। তিনি চিরতরে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করেন। ঠিক আছে? তাই মুক্তি হলো সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ। এই কারণে যে মোক্ষ বা মুক্তি লাভ করলে মানুষের আর কিছু কামনার অবশিষ্ট থাকে না। তাই মোক্ষ বা মুক্তি হলো এখানে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ। তাহলে আজকে আমরা ক্লাস 11-এর ক্লাসে শিখলাম প্রমা কী, প্রমেয় কী, প্রমাতা কী, প্রমাণ কী, মোক্ষ কী এবং পুরুষার্থ কী। ক্লাসের শেষে তোমাদের একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো প্রতিটা অধ্যায় আলোচনার শেষে এবং প্রতিটা ভিডিওর ডেসক্রিপশানে তোমরা কিছু লিঙ্ক পাবে। সেই লিঙ্ক থেকে প্রতিটা অধ্যায় থেকে এসে টাইপ প্রশ্ন এবং আমাদের এই যে ক্লাসের পিডিএফ এবং এমসিকিউ এবং এমসিকিউ এর ওপর অনলাইন মক টেস্ট তোমরা ফ্রিতে এই ডেসক্রিপশানের লিঙ্ক থেকে দিতে পারবে।